আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামনি মণ্ডল। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:15টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছান তিনি। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। পাশাপাশি ফটিকছড়ি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে। দর্শক, প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ জানাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যে ইরা যেমনটি আসলে বলেছেন, দীর্ঘদিন পরে কিন্তু আসলে হাটহাজারীবাসী তাদের যেই প্রত্যাশিত এবং স্বপ্ন ছিল প্রধানমন্ত্রীকে দেখবেন, সেটি কিন্তু বাস্তবায়িত হচ্ছে। সেই জন্য কিন্তু হাটহাজারীবাসী আসলে খুবই আনন্দিত এবং বিশেষ করে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব একটা উৎসবের মধ্যে দিয়ে পার করছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে এই হাটহাজারী বড় মাদ্রাসায়, যেখানটিতে আসলে দুপুর 2টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং এখানে এসে কিন্তু আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। এর পরপরই তিনি কিন্তু পাশেই রয়েছেন ডাকবাংলো, সেখানে যাবেন। সেখানে গিয়ে তিনি দুপুরের খাবার খাবেন এবং সেখানে তিনি মধ্যবিরতি অবস্থান করবেন। বিরতির পর তিনি চলে যাবেন হাটহাজারী যে কলেজ মাঠ রয়েছে, সেখানে তিনি বক্তব্য দিবেন। আপাতত দেখা যাচ্ছে যে আসলে সব কিছু মিলিয়ে এখানে কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে যে ডাকবাংলো। এখানেই তিনি কবর জিয়ারতের পরপরই এখানে আসবেন। এখানে আসার পরে তিনি দুপুরের খাওয়া খাবেন, এরপরে তিনি বিরতি নেবেন। বিরতি নিয়ে তারপরে তিনি মাঠে যাবেন। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু আসলে দলীয় যেই নেতাকর্মী রয়েছে এবং স্থানীয় জনগণ রয়েছে তারা কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশে আনন্দ বিরাজ করছে এবং তারা সবাই জানিয়েছেন আসলে দীর্ঘদিন তারা কিন্তু টেলিভিশনের পর্দায় তারেক রহমানকে দেখেছেন, বাস্তবে কিন্তু তারা হয়তো আজকে দেখার সুযোগ পাবেন। সেই জন্য কিন্তু তারা কিন্তু খুবই খুশি হয়েছেন এবং একই সাথে ফটিকছড়ির যেই দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণ রয়েছে তারাও কিন্তু খুব খুশি, যেহেতু এর আগে কোনো প্রধানমন্ত্রীকে তারা এরকম সামনাসামনি দেখেনি। সেই জন্য একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যেই মাঠটিতে তারেক রহমান বক্তব্য দেবেন সেখানে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন। এরপরে 2006 সালে বেগম খালেদা জিয়া এসেছিলেন। এরপরে 20 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ এবং প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন করেছেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী আসবেন, ওনাকে রিসিভ করবেন এমনটাই জানিয়েছেন। তবে এখানে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত, যেহেতু আসলে দীর্ঘদিন পরে প্রধানমন্ত্রীকে তারা দেখতে পাবেন সেই জন্য। এবং একই সাথে যেই মাদ্রাসাটাতে আহমদ শফির কবর জিয়ারত করবেন সেই মাদ্রাসাও কিন্তু আসলে যারা রয়েছেন তারা কিন্তু সব প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং সব কিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা উৎসব কাজ করছে হাটহাজারীতে। এটাই ছিল আপাতত আমার কাছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে। বেলায় 11:30টায় বিরোধী দলীয় নেতার মিন্টো রোডের সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। বৈঠক থেকেই নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 11 দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ এ তথ্য জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে মিন্টো রোডে আছেন সহকর্মী আব্দুর রহিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রহিম, 11 দলীয় ঐক্যের বৈঠক শুরু হয়েছে কিনা জানাবেন।
এরা আপনি জানেন যে গতকাল একটি বার্তা দিয়েছিলেন এবং 11 দলীয় ঐক্যের যিনি সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, তিনি যেমনটি জানিয়েছিলেন আজকে সকাল 11:30 নাগাদ কিন্তু একটি 11 দলীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেটি কিন্তু শুরু হয়েছে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে। এবং আমরা দেখেছি এখানে উপস্থিত হয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার এবং মামুনুল হক সহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং পাটোয়ারিকে আমরা ঢুকতে দেখেছি। এছাড়াও কিন্তু এলডিপির কর্নেল অলি, তিনিও কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং অন্যান্য যে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং যথাসময়ে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি এখানে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিন্তু এই বৈঠক, এবং এই বৈঠকে আমরা একটি সূত্র জানতে পেরেছি যে এখানে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই শহীদদের যে কোনো একটি পরিবার থেকে শহীদ পরিবারের যে কাউকে একজনকে রাষ্ট্রপতি মনোনয়ন তারা দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে মিটিং শেষ হলে, বৈঠক শেষ হওয়ার পরে আমরা আসলে জানতে পারবো যে তারা আসলে কি বিষয়ে আলোচনা করলেন এবং রাষ্ট্রপতি কাকে মনোনয়ন বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটি বৈঠক শেষে কিন্তু জানা যাবে। তবে এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে, পরবর্তী সংবাদে কিন্তু আমরা সেটি জানিয়ে দিতে পারবো। তো সরকারি বাসভবনের সামনে থেকে সব শেষ। ইরা, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 24 জুলাই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা আজ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনে এটি আজ বাজিয়ে শোনাবে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ পরে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ বেশ কয়েকটি মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ঠিক এটা আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না না, মানে ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, যে কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন, তার পরবর্তী পদক্ষেপ কি হবে? ইরা, দর্শকদের যে কল রেকর্ডটি শোনাচ্ছিলেন, এই কল রেকর্ডটি কিন্তু কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু এটি উপস্থাপন করা হয়েছে এবং ট্রাইব্যুনালে এটি কিন্তু বাজিয়ে শোনানো হয়েছে। এবং আজকে ওবায়দুল কাদের সহ 7 আসামির মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং এই যুক্তিতর্ক উপস্থাপনে এই কল রেকর্ডটি বাজিয়ে প্রসিকিউশন পক্ষ বলেছে যে
জুলাই আন্দোলনে যে ইন্টারনেট বন্ধ করা এবং ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া এইসব বিষয়গুলো যে পরিকল্পিতভাবে সরকার করেছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়টি কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে এই অডিও কল রেকর্ডটি এই মামলায় অভিযোগ প্রমাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি জানেন যে আজ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় ইতিমধ্যে কিন্তু সাক্ষ্য প্রমাণ শেষ হয়ে গিয়েছে, এখন যুক্তিতর্ক চলছে। তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ হয়তো শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে রাষ্ট্রপক্ষের পরে কিন্তু আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে, এরপরে কিন্তু এই মামলাটি রায়ের দিকে গড়াবে। এই মামলায় মোট 7 জন আসামি, এর মধ্যে যুবলীগের সভাপতি সেক্রেটারি রয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রয়েছেন এবং এই 7 জনই কিন্তু পলাতক রয়েছে। পলাতক আসামিদের পলাতক রেখেই কিন্তু এই মামলার বিচার কাজ শুরু হয়েছে। এরপরে কিন্তু জুলাইয়ের আরও একটি মামলার বিচার কাজ হবে এবং ট্রাইব্যুনাল একেও কিন্তু বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। আমরা হয়তো পরবর্তী সংবাদে এই দুটি ট্রাইব্যুনালে কি বিচারিক নির্দেশনা আসলো সেটি হয়তো আপনাকে স্পেসিফিকভাবে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার কাছে যে তথ্যগুলো ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। ইরা, ধন্যবাদ আপনাকে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার। এবারও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এই ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। 16222 নম্বরের পাশাপাশি নতুন 16140 এই নম্বরটিতেও জানা যাবে ফলাফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকাল 10টার পর থেকেই ওয়েবসাইট ও SMS এ শিক্ষার্থীরা ফল দেখতে পাবে। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠানেও দেয়া হবে এই রেজাল্ট। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট 18,57,344 শিক্ষার্থীর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডে 14,18,398 জন, মাদ্রাসা বোর্ডের দাখিলে 3,04,286 জন ও কারিগরি বোর্ডের অধীনে 1,34,660 জন পরীক্ষায় অংশ নেয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমানের মধ্যস্থতায় চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এখনই উন্মুক্ত হচ্ছে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের ওপর 6 দফা কঠোর শর্ত চাপিয়ে দিয়েছে ইরান। তেহরানের স্পষ্ট বক্তব্য, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি এবং যুদ্ধের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত প্রণালী থেকে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক নৌযানে হামলা বন্ধের ওপর জোর দিচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জট ও তেল ট্যাঙ্কারে নতুন হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। গাজা সিটির ধ্বংসপ্রাপ্ত একটি আবাসিক ভবন থেকে 19 মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স। টানা 4 দিন চেষ্টা চালিয়ে এই মরদেহগুলো বাইরে বের করা হয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজা জুড়ে এখনও প্রায় 8,000 মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। ভারী যন্ত্রপাতির অভাবে এখন হাত ও সাধারণ সরঞ্জাম দিয়ে এই কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। গত 11 অক্টোবরের যুদ্ধবিরতির পর এ পর্যন্ত 1,254 জন নিহত এবং ধ্বংসস্তূপ থেকে 804 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবারে খেলার খবর। ত্রিদেশীয় ইমার্জিং সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। টানা 2 ম্যাচে জয় তুলে নিয়ে 4 পয়েন্ট সহ শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ব্যাট হাতে বাংলাদেশের বড় ভরসা ওপেনার মাফিজুল ইসলাম, ইফতেকার ইফতি ও অধিনায়ক শাহদাত হোসেন। অন্যদিকে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন পেসার ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ রিজওয়ান। সিরিজে দুজনই এখন পর্যন্ত শিকার করেছেন 7টি করে উইকেট। নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের। প্রিটোরিয়ায় বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে দুই দলের শিরোপা লড়াই। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।